তাহলে কি রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশনস যার জন্ম হয়েছিল গোটা পৃথিবী তাকে একটা অর্ডারলি ভাবে মেনটেন করার জন্য, সেটা প্রয়োজনীয়তা কি শেষ হয়ে আসছে? নমস্কার, আমি শান্তনু ঘোষ। আত্রাই টাইমসে আরো একটা বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আপনাদের সামনে। জিওপলিটিক্স ভারী অদ্ভুত, আজকে এই দিকে শিফট করছে তো কালকে এই দিকে শিফট করছে। সদ্য সমাপ্ত যে দাভোসে, সুইজারল্যান্ডের দাভোসে যেটা ঘটে গেল, যেখানে বোর্ড অফ পিস, একটা শান্তির জন্য নাকি একটা বোর্ড, অনেকটা সোনার পাথর বাটির মতোই শোনায়, সেটা গঠিত হলো এবং তার চেয়ারম্যান হলেন, যা হওয়ার কথা ছিল সেই ইডিওসেন্ট্রিক মেগালোম্যানিয়াক, নিজেকে বিশ্বের ঈশ্বর ভাবা সেই মানুষটা, সেই ট্রাম্প বাবা জীবন। এই ট্রাম্প বাবা জীবন আবার একটি নতুন, যার নাম বোর্ড অফ পিস, সেই বোর্ড অফ পিসের তিনি চেয়ারম্যান হলেন। এবার এই বোর্ড অফ পিসটা কি খায় না মাথায় দেয়, কি করে, এটা নিয়ে কৌতূহলের অন্ত নেই। ট্রাম্পের একান্ত ইচ্ছা যে তিনি নোবেল পাবেন, কিন্তু নোবেল তো চাইলেই হবে না। নোবেলের অনেকগুলো ক্যাটেগরি আছে, পড়াশোনার জন্য নোবেল, কিন্তু তিনি তো পড়াশোনার দিক দিয়ে সেরকম বিরাট কিছু একটা নজির স্থাপন করতে পারেননি যে নোবেল কমিটি তাকে নোবেলের মতো পুরস্কার দেওয়া হবে। তাই জন্য তো তিনি চেয়ে মেঙে যেখান থেকে হোক যে না ভাই আমাকে নোবেল দাও, নোবেল দাও, নোবেল দাও, এমন একটা কিছু করতে হবে যাতে তিনি নোবেল পাচ্ছেন। এবার তিনি তো বিভিন্ন জায়গায় একেবারে মুখেন মারিতন জগতের মধ্যে একেবারে তিনি প্রায় 40 বারেরও বেশি তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছেন যে তিনি 7-8খানা যুদ্ধ থামিয়েছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়েছেন, তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, তিনি থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছেন, তিনি মিডল ইস্টের সমস্যা সমাধান করে দিচ্ছেন, তিনি ভেনেজুয়েলাকে মুক্ত করছেন। এরকম প্রচুর বড় বড় লেকচার এই ট্রাম্প বাবাজন মেরে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই নোবেল তার কাছে কিন্তু এলো না। এবার নোবেল যে এলো না তার জন্য কি করতে হবে, তিনি তাকে হয়তো তার কেউ পরামর্শদাতারা আছে, তাকে বলছে স্যার আপনি এইভাবে নোবেল হবেন, আপনি নতুন কিছু করুন। এই নতুন কিছুটা কি? এই নতুন কিছু করার জন্যই গোটা পৃথিবী একটা অদ্ভুত একটা চিন্তা ভাবনা পড়ে গেল। আরে বোর্ড অফ পিস চালু করে দিলেন দাভোসে। বোর্ড অফ পিসটা কি, এই নিয়ে আমাদের বিশ্লেষণ। বোর্ড অফ পিস হচ্ছে গাজাতে, যে গাজাতে গত 3 বছর ধরে 23 অক্টোবর 2023 অক্টোবর থেকে, যেখানে আমরা জানি ইসরায়েলি সৈনিকরা তাদের নিজের দেশ থেকে যখন প্যালেস্টাইনের হামাস জঙ্গিরা বেশ কিছু নরনারীকে হত্যা করা হয়েছিল এবং তাদের দেশে গিয়ে তাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল এবং সেখানে তাদের হোস্টেজ করে রাখা হয়েছিল, এদের ধরে আনবার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল থেকে একবারে ব্যাপক হারে বোম্বিং করা হয়। এবং গাজাটাকে বর্তমানে দেখলে বোঝাই যাবে যে গাজা একটা দুঃস্বপ্নের নগরী, একটা দুঃস্বপ্নের জায়গা। এবার এই গাজাটাকে নতুন ভাবে তৈরি করতে হবে। গাজাটাকে কিভাবে একটা ডিমিলিটারাইজ জোন করে সেখানে ইসরায়েলের ফেভারে, আমি আবারও বলছি ইসরায়েলের ফেভারে কিভাবে গাজাটাকে ব্যবহার করা যাবে। কারণ আমেরিকার কাছে ইসরায়েল হচ্ছে একটা ব্লু আইড বয়, নয়নমণি। সেই নয়নমণিকে কোনোদিন আমেরিকা চটাবে না, কারণ আমেরিকার ব্রেইন হচ্ছে ইসরায়েল। এবার বলা যেতে পারে এটা ইসরায়েলের মস্তিষ্ক প্রসূত, যার ফলে একটা বোর্ড অফ পিস এটা চালু হলো, যে সেখানে শান্তি থাকবে এবং তাদের গাজাতে কনস্ট্রাকশনের জন্য কি কি হবে, খরচ খরচা টরচা ইত্যাদি নিয়ে একটা বোর্ড তৈরি হলো, যে বোর্ডটার মাথায় স্বয়ং এই আমাদের ট্রাম্প বাবাজি। এবার বিষয়টা কি, প্রত্যেককে চাঁদা দিতে হবে, $1 বিলিয়ন করে চাঁদা দিতে হবে এবং $1 বিলিয়ন দিয়ে চাঁদা দিয়ে সেখানে তার মেম্বারশিপ নিতে হবে। পাকিস্তান মেম্বারশিপ নিয়েছে, শাহবাজ শরীফ একবারে কানের কাছে গিয়ে ঘুষি ঘুষি ফুসু ফুসু করলো, একবারে গোটা দেশের কাছে তিনি যেন বাহবা করলেন। আরে যার দেশের যার জিডিপি কিচ্ছু নেই, যে দেশের মানুষদের খাওয়া পড়ার অন্ন সংস্থান করার অবস্থা কঠিন অবস্থা, যাকে ভিখারি স্থান বলা হয়, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরিন, মিডল ইস্ট কান্ট্রি, চীন ফান্ডিং না করলে যাদের পেটে ভাত জোটে না, এরা গিয়ে $1 বিলিয়ন দেবে। আসলে $1 বিলিয়ন দেওয়ার পিছনে একটা মজা আছে, যে এই টাকাটা তো দেবে আমেরিকায়, যে ভাই তুই নে, তুই আবার ওখানে দিয়ে দে। আসলে ও হচ্ছে লেজুর। পাকিস্তানটা হচ্ছে বর্তমানে পাকিস্তানের যে যারা এস্টাবলিশমেন্ট রয়েছে, বিশেষ করে আসিম মুনির, পালের গোদা,
যে চালাচ্ছে মূলত দেশটাতে, সে 1 কোটি টাকা, $1 বিলিয়ন, কত টাকা কত শূন্য হয় ভাই আমি জানি না, এত এত বড় সংখ্যা, ওই টাকাটা নিয়ে এসে আমেরিকার কাছ থেকে লোন নিয়ে এসে আবার সেখানে তাদের কাছ থেকে দেওয়া, যে আমি স্যার আপনাদের কাছে আছি। আসলে দেখা যায় আমাদের সমাজে বেশ কিছু মানুষ এখনো থাকেন যারা সত্যি কথা বলতে, যারা মানে একটু বড় লোক তাদের কাছে ঘেঁষাঘেঁষি করে থাকতে একটু খুব ভালোবাসে, যেটা আমাদের পাকিস্তান, আমাদের পশ্চিম প্রান্তের দেশ যেটা করছে। এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ার অবস্থানটা কি? ইন্ডিয়া কিন্তু সুচতুরভাবে, আমি আবারও বলছি সুচতুরভাবে, আবারও এই ট্র্যাপকে সুন্দরভাবে এড়িয়ে চলে গেল, যেটা বিশ্বের অনেক দেশই পারেনি। রাশিয়াও এর মধ্যে যায়নি, কারণ ওইটা অ্যাকচুয়ালি কিছুই না, ওটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইগো স্যাটিসফাই করার একটা জায়গা। সেখানে সবাই জো হুজুর করবে, এবং যারা যারা জো হুজুর করবে তারা ওদের নেক নজরে থাকবে, তাদের পিঠে একটা চলো ভাই সাবাস তুমি ভালো কাজ করেছো, যেমন মাঝে মাঝে শাহবাজ শরীফের পিঠে এরকম করে একটা বেশ পিঠে একটা চাপড়াই দেয়, আর শাহবাজ শরীফ গদগদ হয়ে যায় যে আমি কি না কি একটা বিরাট কিছু করেছি। আলটিমেটলি তুমি মাথা নিচু করে দিয়েছো, তোমার দেশকে ওখানে বেঁচেছো, তোমার দেশের সোকল্ড সার্বভৌমত্বটাকে তুমি বেঁচেছো। আর এটা কিন্তু জেনে রাখতে হবে, নিজের দেশের সার্বভৌমত্ব বিক্রি করে মাথা উঁচু করা যায় না, যেটা হারে হারে টের পাচ্ছে ডেনমার্ক। যে ডেনমার্কের সঙ্গে কয়েকদিন আগেই তাদের যে গ্রিনল্যান্ড দ্বীপটা আছে সেই দ্বীপটাকে চেয়ে বসেছে ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য যে আমার গ্রিনল্যান্ড চাই, আমি সেখানে ডোম তৈরি করব, গোল্ডেন ডোম তৈরি করব, কেন? সেখানে যাতে করে চায়না আর রাশিয়া কোনোভাবে যাতে অ্যাটাক না করতে পারে আমার চেয়ে। আদৌ তো তা নয়, গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ তার চাই, সেই সম্পদের উপর তার লোলুপ দৃষ্টি পড়েছে, যেমন করে ভেনেজুয়েলাতে লোলুপ দৃষ্টি পড়েছে সেখানকার মাদুরোকে একেবারে ফিল্মি কায়দায় কিডন্যাপ করে নিয়ে চলে এসেছে, যেটা স্বাধীন পৃথিবীতে, স্বাধীন ভদ্র দেশে, বর্তমান ওয়ার্ল্ডে একেবারে চিন্তাই করা যায় না, এটাও ডোনাল্ড ট্রাম্প ঘটিয়েছে। হেনরি কিসিঞ্জার কিন্তু সেই জন্য 1970-এর দশকে তিনি বলেছিলেন যে আমেরিকার সঙ্গে শত্রুত্ব ভয়ঙ্কর, কিন্তু আমেরিকার সঙ্গে বন্ধুত্ব জাস্ট বিপর্যয়কারী। টু বি an enemy of America is dangerous, but to be America's friend is fatal। এই কথাটা হেনরি কিসিঞ্জার বলেছিলেন একটা নির্দিষ্ট ফোন কলে। কিন্তু এটা কতটা সত্যি হারে হারে টের পাচ্ছে এই ন্যাটো, হারে হারে টের পাচ্ছে এই ডেনমার্ক। ভারতবর্ষ কিন্তু এই বোর্ড অফ পিসে আমন্ত্রণ পেলেও ভারতবর্ষ যায়নি। ভারতবর্ষ ইনভাইটই হয়েছে অবশ্যই, আমন্ত্রিত, কিন্তু ভারতবর্ষ যায়নি, ভারতবর্ষ কোনো কমিটমেন্টও করেনি, কারণ ভারতবর্ষ বরাবরই একটা বুঝতে পেরেছে এই ভোলাটাইল রাজনীতিতে এই ট্রাম্পের মতো ইডিওসেন্ট্রিক মেগালোম্যানিয়াক লোক, যিনি বিশ্ব রাজনীতিতে একেবারে নিজেকে, তিনি আর কোনো মানে তার উপরে কেউ আছে তিনি ভাবতে পারেন না, তিনি সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মধ্যে না, তিনি সবসময় নিজের ইগো স্যাটিসফাই করার জায়গায় যেতে চান। এইখানে লোকের উপর ভরসা করা কখনোই সম্ভব না। এবং এই লোকটা যতটা দেশ নায়ক তার থেকে অনেক বেশি বিজনেসম্যান। এই একজন বিজনেসম্যানের সঙ্গে, যে বিজনেসম্যান এখন আমেরিকার মতো দেশের মাথায় আছে, একটা নিরাপদ দূরত্ব থাকা দরকার, যেটা ভারতবর্ষ করেছে, এবং আমি মনে করি এটা সঠিকভাবেই করেছে। ভারতবর্ষ এই বোর্ড অফ পিসে যায়নি, কোন রকম প্রতিশ্রুতি দেয়নি, ভারতবর্ষ দূর থেকে দেখছে যে আগামীতে কি হয়। রাশিয়াও যায়নি, চায়নারও মতামত অনেকটাই, এবং ভারতবর্ষের, শুধু ভারতবর্ষ না, অনেক দেশই আছে, ইতালি পর্যন্ত এখনো পর্যন্ত যায়নি, নেদারল্যান্ডস যায়নি, যারা পুরনো, যারা ন্যাটোর জোট, তারা এখন নিজেরাই একটা বিরাট বিপদের মধ্যে পড়ে গেছে যে আমরা কাকে বিশ্বাস করব। যাকে বিশ্বাস করে ন্যাটো হয়েছিল সেই সময়কার, অর্থাৎ যে সোভিয়েত ইউনিয়নের জুজু দেখিয়ে, এখন তো সেই আমাদের ঘাড়ের পাশে নিঃশ্বাস পেচ্ছে, আমাদের জিনিসপত্র দখল করে নেবে। কি গ্যারেন্টি আছে পরশুদিন সে ফকল্যান্ড দ্বীপ দাবি করবে না, তারপরের দিন সে ওই জার্মানির মানে উত্তর সাগরে থাকা বেশ কিছু দ্বীপ দখল করবে না? কি গ্যারেন্টি আছে? কি গ্যারেন্টি আছে ভারত মহাসাগরে থাকা দিয়াগো গার্সিয়া দ্বীপের উপরে তার নজর নেই যে সে সেখানকার পার্মানেন্ট মালিকানা দখল মানে চেষ্টা করবে না? সুতরাং এভরিথিং ইজ পসিবল। তাই একে বিশ্বাস করা যায় না, তাই ইন্ডিয়া সেখানে যায়নি, এবং ইন্ডিয়ার ডিপ্লোমেসি যথেষ্ট সঠিকভাবে আছে। কি বলেন আপনারা? অবশ্যই মন্তব্য করে জানান। কেমন লাগলো এপিসোড? সঙ্গে থাকুন আরো নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।